আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের প্রস্তুতি খুব ভালো করেই চলছে। তো আপনারা অলরেডি জানেন যে বিসিএস লিখিত পরীক্ষার জন্য বা অন্যান্য ব্যাংকের পরীক্ষাগুলোর জন্যও এক্সপার্টরা একটা পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন অন্তত সংবাদপত্র থেকে অন্তত একটি এডিটোরিয়াল বাংলা থেকে ইংরেজিতে অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে। তো আমরা এটা সবাই জানি যে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করতে পারলে খুবই কাজের কাজ হয়। এটা অনেকভাবেই কাজে লাগে, শুধু অনুবাদের জন্যই নয়। কারণ এই কলামগুলো লেখা হয় হচ্ছে সমসাময়িক বিষয়গুলোর উপর, যেগুলো পরীক্ষায় বিভিন্ন তথ্য আকারে আসার জন্য বা ইভেন বিভিন্ন এসে লেখার জন্য অনেক কাজে দেয়। তো এই অনুবাদগুলো যদি একটু গুছিয়ে পড়া যায়, সেটা হয়তো আপনাদের প্রস্তুতির জন্য খুবই কাজে দিবে। তো বাস্তবতায় দেখা যায় যে অন্যান্য পড়াশোনার চাপে এই এডিটোরিয়াল ট্রান্সলেশনটা নিয়মিত সবারই করা হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন একটি করে সম্পাদকীয় হয় বাংলা থেকে ইংরেজিতে অথবা ইংরেজি থেকে বাংলায় সেটা অনুবাদ করে দিতে। এবং সেটা আমার মনে হয় যে আপনারা আহ, শুধু ভিডিওটা দেখে একটু নোট করে নিলে আপনাদের প্রতিদিন একটা প্র্যাকটিসের মধ্যে এটা থাকবে। আর এর বাইরেও আমি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার এডিটোরিয়ালগুলো অনুবাদ করার পরিকল্পনা করছি খুব শীঘ্রই। সেরকম কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন আর কথা না বাড়াই, আজকের যে সম্পাদকীয়টা সেটা শুরু করি। আজকের সম্পাদকীয়টি লেখা হয়েছিল এই জুলাই মাসের 1 তারিখে। তো আপনারা জানেন যে জুলাই মাসের 1 তারিখে আহ, সে 2016 সালে হলি আর্টিজানে একটা আহ, জঙ্গি হামলা হয়েছিল। তো সেটার উপরই ভিত্তি করে বাংলাদেশের সমসাময়িক অবস্থা এবং জঙ্গিবাদের যে প্রভাব বাংলাদেশের উপর আছে সেটার উপর একটা চমৎকার একটি প্রবন্ধ আমার কাছে মনে হয়েছে, এবং এটি লিখেছেন হচ্ছে তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান। তো তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে আহ, তিনি এই জিনিসগুলো তারই ভালো বোঝার কথা, এবং তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। তো আসুন আমরা এই অনুবাদটা দেখি কি আছে এই অনুবাদের মধ্যে। ওকে। তো লক্ষ্য করুন, তিনি তারই এই আর্টিকেলটার টাইটেল দিয়েছেন যে সন্ত্রাসবাদ নির্মূল হয়নি, নতুন ঝুঁকি বাড়ছে। অর্থাৎ তিনি শুরুতেই আহ, এমন একটা টাইটেল দিয়েছেন যে টাইটেলটা পড়েই ইচ্ছে হবে যে এটা আমরা একটু পড়ি, ভিতরে কি লেখা আছে। অর্থাৎ এই টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসবাদ নির্মূল হয়নি, তার মানে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য কিছু প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হয়নি এবং বরং নতুন ঝুঁকি বাড়ছে। তো এই টাইটেলটাকে আমরা অনুবাদ করতে পারি ভাবে, টেরোরিজম হ্যাজেন্ট বিন আপরুটেড, নিউ থ্রেটস আর অন দ্য রাইজ। আপনারা যারা নিয়মিত ডেইলি স্টার পড়েন তারা জানেন, যদিও এটা প্রথম আলোর একটা আর্টিকেল আমরা আজকে অনুবাদ করছি, তবে ডেইলি স্টার পড়লে আপনারা দেখবেন প্রায় এই যে ইজ অন দ্য রাইজ অর আর অন দ্য রাইজ, এই কথাটা কোনো কিছু বাড়ছে এই অর্থে প্রচুর ব্যবহৃত হয়। তো আমরা এটা এভাবেই রেখেছি এখানে। তো পরের বাক্যটি হচ্ছে, আজ 1 জুলাই এবং বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাসে একটি কালো এবং বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। তো টুডে 1st July is a dark day in the history of terrorism in Bangladesh and a very significant day. আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখার সময় আপনারা হাতের কাছে নোট রাখবেন, এবং খুবই ভালো হয় যদি আপনারা এই ভিডিওটা পজ করে দেখে আপনারা গুরুত্বপূর্ণ লাইনগুলো নিজেরা নোট ডাউন করে রাখেন। যেগুলো আপনারা এমনিতেই পারবেন সেগুলো তো পারবেনই, আর যেইগুলো আপনাদের একটু ব্যতিক্রম মনে হবে বা মনে হবে যে এই অনুবাদটা ঠিক আপনি এভাবে করতেন না, অন্য কোনোভাবে করতেন, যদি এটা বেটার মনে হয় আপনারা নোট করে রাখতে পারেন। এবং এই ট্রান্সলেশনের সাথে ম্যাচ করে যদি এর চেয়েও বেটার কোনো ট্রান্সলেশন আপনাদের মাথায় থাকে, সেটা আপনারা নোট করে রাখতে পারেন, তাহলে এটা পরবর্তীতে খুব কাজে দেবে। আচ্ছা, পরের বাক্যটি হচ্ছে, 2016 সালের এই দিনে হোলি আর্টিজান বেকারিতে জঘন্যতম এবং ভয়ানক সন্ত্রাসী হামলার ঘটনায় 17 বিদেশি এবং 5 বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটে। দেখুন, এই সাল 2016 সাল, 1 জুলাই, 17 জন বিদেশি, 5 জন বাংলাদেশি নাগরিক, এগুলো কিন্তু বেশ সলিড ইনফরমেশন, এগুলো একটু মাথায় রাখবেন আপনারা। Then on this day in 2016, a brutal and heinous terrorist attack took place at the Holy Artisan Bakery.
leaving 17 foreign nationals and 5 Bangladeshis dead. এখানে একটা বাক্য ছিল, বড় একটা বাক্য। আমরা সেই বড় একটা বাক্যকে ট্রান্সলেশন করার সময় একটা কমা দিয়ে কিছুটা সেপারেট করে নিয়েছি। তারপর দেখুন 2016 এর পর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এর বিরূপ প্রভাব এখনও বাংলাদেশে রয়ে গেছে। তো এটার ইংরেজি কি? 5 years have passed since 2016, but the impact of the event remains. আপনারা এখানে ইভেন্ট রিমেইন্সের জায়গায় স্টিল প্রিভেলস দিতে পারেন, নো প্রবলেম। স্টিল প্রিভেলস, প্রিভেল কথাটা মানে হচ্ছে থাকা, অবস্থান করা, বিরাজ করা। তো স্টিল প্রিভেলস এটা দিলে আরও সুন্দর হবে, এটা দিতে পারেন আপনারা। তাই আজ বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি এবং এর অবস্থান নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তো তাই আজ, অ্যান্ড সো দেয়ার ইজ এ নিড টু অ্যানালাইজ দ্য স্টেটাস অফ মিলিটেন্সি ইন বাংলাদেশ অ্যান্ড হাউ ইট স্ট্যান্ডস। এখানে দেখুন দেয়ার ইজ এ নিড, এই দেয়ার ইজ এ নিডের জায়গায় আপনারা দেয়ার ইজ অ্যান আর্জেন্সি এই কথাটা দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। ওকে, তারপরের বাক্যটাতে যাই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের গোড়াপত্তন হয়েছিল 90-এর দশকে। As in other countries of the world, religious terrorism emerged in Bangladesh in the 90s. দেখুন 90-এর দশক বলতে 90s বললেই 90-এর দশক কথাটা চলে আসে এটার মধ্যে। আর এখানে তারা বাংলা অর্থটা ছিল এরকম যে ধর্মীয় জঙ্গিবাদ। তো এখানে রিলিজিয়াস টেরোরিজম, এখানে চাইলে রিলিজিয়াস এক্সট্রিমিজমও লিখতে পারেন, বাট যেহেতু এখানে জঙ্গিবাদ কথাটা আছে তাই টেরোরিজম কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর রিলিজিয়াস এক্সট্রিমিজম দিলে হয় যেটা ধর্মীয় উগ্রবাদ। খুব সংক্ষেপে যদি আমরা এই যাত্রাকে চিহ্নিত করতে চাই তাহলে দেখা যায় যে 1979 থেকে 1992 সাল পর্যন্ত প্রথম প্রজন্মের বাংলাদেশি ধর্মীয় উগ্রবাদীরা আফগানিস্তানে সোভিয়েত বিরোধী জিহাদে যুক্ত হয়। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলতে চাই যে 1979 থেকে 1992 সাল পর্যন্ত ফার্স্ট জেনারেশনের যেই ধর্মীয় উগ্রবাদীরা ছিল তারা আফগানিস্তানের সোভিয়েত বিরোধী জিহাদে যুক্ত হয়। তো ইফ ইউ ওয়ান্ট টু ব্রিফলি পিকচার দিস এমার্জেন্স মিনস হচ্ছে যে এটার যে শুরুটা বা এটা ধীরে ধীরে যে আস্তে আস্তে বেড়ে ওঠাটা, দেন উই সি দ্যাট ফ্রম 1979 till 1992 দ্য ফার্স্ট জেনারেশন বাংলাদেশি রিলিজিয়াস এক্সট্রিমিস্টস, এখানে দেখুন রিলিজিয়াস এক্সট্রিমিস্টস কথাটা ইউজ করেছে, মানে এখানে হচ্ছে ধর্মীয় উগ্রবাদীরা। এক্সট্রিমিজম মানে হচ্ছে উগ্রবাদ আর এক্সট্রিমিস্টস মানে হচ্ছে উগ্রবাদীরা। had joined up in the anti-Soviet jihad in Afghanistan. তারা এখানে সোভিয়েত বিরোধী জিহাদে অংশগ্রহণ করেছিল আফগানিস্তানে। তারপরে তিনি বলেছেন যে দ্বিতীয় প্রজন্মের উগ্রবাদীরা 1996 সালে কিতাল ফি সাবিলিল্লাহ নামে একটি জঙ্গি সংগঠন তৈরি করে। Then in 1996 the second generation extremists created an organization called Qital fi Sabilillah. ওকে, এটা সহজ বাক্য ছিল। তারপর 1998 সালে এই সংগঠন রূপান্তরিত হয়ে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি নাম ধারণ করে। In 1998 the organization transformed into জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। এখানে ট্রান্সফর্মডের পরিবর্তে আপনারা শেপড ইনটু এটাও দিতে পারেন, শেপড ইনটু জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। 2001 সালে হিজবুত তাহরিরের ধর্মীয় উগ্রবাদের তৃতীয় প্রজন্মের কর্মকাণ্ড শুরু হয়। তাহলে দেখুন 2001 সালে হিজবুত তাহরিরের ধর্মীয় উগ্রবাদের তৃতীয় প্রজন্মের কর্মকাণ্ড শুরু হয় 2001 সালে। তাহলে আমরা শুরুটা এভাবে লিখি, ইন 2001 the third generation extremists began their activities in the shape of Hizbut Tahrir. এখানে ইন দি শেপ অফ হিজবুত তাহরিরটা সুন্দর, ইন দ্য নেম অফ হিজবুত তাহরির দিলেও চলবে। তারপর 2007 সালে জামায়াতুল মুসলিমিনের হাত ধরে চতুর্থ প্রজন্মের যাত্রা শুরু হয় এবং পরবর্তী সময়ে এই সংগঠনের হাত ধরে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম শুরু হয়। মানেটা কি? যে 2007 সালে যে জামায়াতুল মুসলিমিন
এই জামাতুল মুসলিমিনের হাত ধরেই হচ্ছে চতুর্থ প্রজন্মের যাত্রা শুরু হয় এবং পরবর্তী সময়ে এদের হাত ধরেই হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, যেটা এখন বর্তমানে বহুল আলোচিত সমালোচিত, যে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমটা এখান থেকে শুরু হয়েছিল। তাহলে আমরা এটাকে অনুবাদ করি, দ্য ফোর্থ জেনারেশন এক্সট্রিমিস্টস proceeded with Jamaatul Muslimin in 27 and later from this organization Ansarullah Bangla team began operating. Okay, তারপর দেখুন, তারা আনোয়ার আল আওলাকির মতাদর্শে বিশ্বাসী এবং তারা দাবি করে যে তারা আল কায়েদার একটি শাখা হিসেবে বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে কারা আল কায়েদার সংগঠনের একটি শাখা হিসেবে কাজ করে? এই আনসারুল্লাহ বাংলা টিম। তো দেখুন, দে আর ফলোয়ার্স অফ আনোয়ার আল আওলাকিস আইডিওলজি, কারণ কি তারা আনোয়ার আল আওলাকির মতাদর্শে বিশ্বাসী। দে আর ফলোয়ার্স অফ আনোয়ার আল আওলাকিস আইডিওলজি অ্যান্ড দে ক্লেইম টু অপারেট অ্যাজ এ ব্রাঞ্চ অফ আল কায়দা ইন বাংলাদেশ। এবং তারাই ক্লেম করেছে, এটা মানে তারাই দাবি করে যে তারা বাংলাদেশে আল কায়েদার ব্রাঞ্চ হিসেবে কাজ করে। পঞ্চম প্রজন্মের যাত্রা শুরু হয় কিছু শিক্ষিত উগ্রবাদীকে নিয়ে যারা আইএস দ্বারা প্রভাবিত। তাহলে হচ্ছে দ্য ফিফথ জেনারেশন বিগান উইথ সাম এডুকেটেড এক্সট্রিমিস্টস হু ওয়ার ইনফ্লুয়েন্সড বাই আইএস। এই আইএস কি? আইএস হচ্ছে ইসলামিক স্টেটস। তারা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। দে ওয়ান্ট টু এস্টাবলিশ বাংলাদেশ অ্যাজ এন ইসলামিক স্টেট। এটা সহজ বাক্য। তারপর 2015 সালে নিউ জেএমবি তাদের আইএসের বাংলাদেশি শাখা হিসেবে দাবি করে। তাহলে ইন 2015 নিউ জেএমবি ক্লেইমড টু বি দ্য বাংলাদেশি ব্রাঞ্চ অফ আইএস। হোলি আর্টিজান বেকারি আক্রমণের ঘটনার পর বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনের নতুন উদ্যোগ গ্রহণ করে। তাহলে আফটার দ্য হোলি আর্টিজান বেকারি অ্যাটাক, the Bangladesh government and various law enforcement agencies took up initiatives to eliminate terrorism. তাদের কঠোর ও বিভিন্নমুখী তৎপরতার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাই মিনস, এখানে বাই মিনস অফ দেয়ার দেওয়া যায় অথবা বাই ডিন্ট অফ দেয়ার দেওয়া যায়। বাই মিনস অফ দেয়ার স্ট্রং অ্যান্ড ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস। ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস মিনস বিভিন্নমুখী। It was possible to bring terrorism under control to a great extent, অর্থাৎ ব্যাপকভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড প্রধানত কাইনেটিক বা শক্তি প্রয়োগ ভিত্তিক ছিল এবং যার ফলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখে এবং স্মিত হয়ে যায়। But these anti-terrorism activities were basically kinetic, leading the terrorist outfits to suspend their activities temporarily. টেরোরিস্ট আউটফিটস বলতে এখানে আসলে টেরোরিস্টগুলোর মানে টেরোরিস্ট এই সন্ত্রাসী গোষ্ঠীর তাদের যে কর্মকাণ্ডগুলো, একদম প্রকাশ্য যে কর্মকাণ্ডগুলো, সেগুলোকে বন্ধ রাখা সম্ভব হয়েছিল, তবে এটা টেম্পোরারিলি অর্থাৎ সাময়িকভাবে। তারপর দেখুন, তবে কোনোভাবেই এর অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা গেছে। তো in no way does that mean terrorism has been uprooted from Bangladesh. দেখুন এখানে দ্যাট ডাজ, ইন নো ওয়ে দ্যাট ডাজ মিন দেওয়া যেত, কিন্তু এখানে ডাজটাকে আগে আনা হয়েছে, সেটাকে বলে ইনভার্সন। এটা করলে ইংরেজি আরও স্ট্যান্ডার্ড হয়। তো আপনারা এরকম করে ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে পারেন। অনেকেই ভাবতে পারেন এটা করলে বোধহয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। সেন্টেন্সটি অ্যাসার্টিভই থাকবে, কিন্তু এটাকে বলে ইনভার্সন অফ ভার্ব। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিয়মিত জঙ্গি মতাদর্শে দীক্ষিতরা তাদের কর্মপরিকল্পনা ও কর্মকাণ্ড বাস্তবায়নের বিভিন্ন স্তরে গ্রেপ্তার হচ্ছে। তাহলে আমরা এখনও দেখতে পাচ্ছি, মানে উই স্টিল ফাইন্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস রেগুলারলি অ্যারেস্টিং, তারা নিয়মিত অ্যারেস্ট করছে পারসনস কন্ডিশনড ইন মিলিটেন্ট আইডিওলজি, যারা মিলিটেন্ট আইডিওলজিতে বিশ্বাসী, ইনভলভড ইন ভেরিয়াস স্টেজেস অফ প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন।
তারা বিভিন্ন পরিকল্পনা এবং প্ল্যানিংগুলো তারা ইমপ্লিমেন্ট করছে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা এবং সেখানে মজুদ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার হচ্ছে। তাহলে দেখুন তাদের গোপন আস্তানা, আস্তানা মিন্স ড্যান, তাহলে সিক্রেট ড্যান্স অফ ভেরিয়াস টেরোরিস্ট গ্রুপস আর বিং আনআর্থড অ্যান্ড আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ রিকভার্ড। বোঝা যায় সন্ত্রাসী হামলার মতো ঘটনা না ঘটলেও তাদের কর্মকাণ্ড, নতুন কৌশল গ্রহণ, সদস্য সংগ্রহের চেষ্টা ও প্রস্তুতি থেমে নেই। It is clear that even though no incidents of terrorism have taken place, they have not stopped adopting new strategies, recruiting members and making preparations. বর্তমানে অতিমারির কারণে বাংলাদেশ সহ বিশ্ব একটি কঠিন সময় পার করছে। At present, Bangladesh and the rest of the world is going through hard times due to the pandemic. সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর এর প্রভাব পড়া স্বাভাবিক। This naturally had an effect on terrorist activities. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠীর কোনো বড় কর্মকাণ্ড দেখা যায়নি। In recent times, there have been no major activities of terrorist outfits in Bangladesh. তবে নিজেদের মতাদর্শ বিস্তার ও সদস্য সংগ্রহের ক্ষেত্রে এই সময়কে কাজে লাগানোর পরিস্থিতি তৈরি হয়েছে। But a situation had emerged conducive to spreading their ideology and gathering new members. বর্তমান কোভিডকালীন বাস্তবতায় আমাদের জীবনের একটা বড় সময় কাটছে কম্পিউটার পর্দার সামনে। In this prevailing pandemic reality, we spend much of our time in front of the computer screen. এই পর্দার সময় বা স্ক্রিন টাইম সাধারণভাবে 60% বেড়েছে। This screen time has increased by an average of 60%. তরুণদের ক্ষেত্রে তা আরও বেশি হতে পারে। This may be even higher in the case of youth. সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের উগ্র মতবাদ ছড়ানোর কাজে এই পরিস্থিতির সম্পূর্ণ সুযোগ নিচ্ছে। The terrorism groups are taking full advantage of this situation to spread their extremist views. এর মাধ্যমে তারা অনলাইনে সদস্য সংগ্রহের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। They are carrying out their drives to collect members online. পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 9 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। Records show Bangladesh has over 90 million internet users. 2017 সালে বাংলাদেশ পুলিশের এক পর্যবেক্ষণে দেখা যায় গ্রেপ্তার 250 ধর্মীয় সন্ত্রাসীর মধ্যে